গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ আকার ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। অনুমোদনের জন্য বাসা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলেন সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তিবিহীন যাত্রায় চোখে মুখে আনন্দের ছাপ। অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, বিচার চাইতে গেলে আটকে রেখে নির্যাতন। অভিযোগের পাহাড় ক্যান্টনমেন্ট থানার ওসি আলেমের বিরুদ্ধে। সব জেনেও নির্বিকার প্রশাসন। গাজা ত্রাণ বিতরণ কেন্দ্র যেন মৃত্যু ফাঁদ। একদিনের হামলায় নিহত 54 ফিলিস্তিনি। সহায়তা ট্রাক প্রবেশে বাধা। অভিযানের মাত্রা বাড়ানোর ঘোষণা ইসরায়েলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। অর্থ বছর ঘুরলেই যেখানে বড় অঙ্কের অর্থ বাড়িয়ে নতুন বাজেটের ঘোষণা দিয়ে আসছিল হাসিনা সরকার, সেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আজ 2025-26 অর্থ বছরের জন্য বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার হবে 7,89,999 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। ইয়ানুস শিফাতের রিপোর্ট। মূল্যস্ফীতির উচ্চচাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতাভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.5%। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। অর্থ বছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন 2 জুন সোমবার বিকেল 3টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রেয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও। রাজস্ব আদায়ের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থ বছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতোই বিদেশি উৎসর চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির 4% মতো। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন ও জাতির সামনে উপস্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাজেট উপস্থাপনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যোগ দেবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। পরে সেখানে অনুমোদন দেয়া হবে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট। এরপর বিকেল 3টায় অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতা পেশ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে। বাজেটের জটিল হিসাব নিকাশ বোঝেন না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা যাপিত জীবনের ব্যয় যেন কমে আসে। এ লক্ষ্যেই সরকারকে বাজেট সাজানোর পরামর্শ। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান বাড়াতে সরকারি খরচ বাড়ানোর দাবি জানিয়েছে তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। নরসিংদী থেকে রাজধানীতে প্রতিদিন সকালে রিকশা চালাতে আসেন খলিল মিয়া। দৈনিক 5 থেকে 600 টাকা আয় শেষে রেলযোগে ফিরে যান পরিবারের কাছে। তিনি বোঝেন না বাজেট, জিডিপি প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতি, তবে জানেন বাজারে গিয়ে পকেটে হাত দিলে মিলে না চাহিদা মতো পণ্য কেনার খরচ। আগে 200-300 টাকা লিয়ে দিলে বাজার করে খাইতারছি, অনেক 1000 টাকা 500 টাকা লিয়ে দিলে বাজার হয় না। চাকরিজীবীরাও আয়ের সঙ্গে পাল্লা দিয়ে সামাল দিতে পারছেন না পরিবারের খরচ। তাদের আছে আবার ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। অথচ নতুন বাজেটে বাড়ছে না করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমাটা যদি বৃদ্ধি করা হয়
সেক্ষেত্রে আমরা ভালো থাকবো আর কি। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। ৯% উপর মূল্যস্ফীতি তথা পণ্যের দাম কমিয়ে আনাই বাজেটকে সামনে রেখে তাদের প্রধান দাবি। দ্রব্যমূল্যের দামটা যদি আরেকটু নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো আমরা ভালো করে চলতে পারবো। এর বাইরে সন্তানেরা চাইছে পরিবারের খরচের বোঝা কমাতে যেন বাজেটে সরকার শিক্ষা খাতে খরচ বাড়ায়। আমার ক্যাম্পাসের খরচ এই বিষয়গুলো যে আমার দৈনন্দিন যে চাহিদাটা আছে বা আমার দৈনন্দিন যে হাত খরচটা আছে, হাত খরচটা অনেকটা থেকে আমার ফ্যামিলি থেকে আমি অ্যাভয়েড করতে পারবো। সেই স্বাবলম্বী নয়, কিন্তু স্টুডেন্ট হচ্ছে মেধাবী, তারাও প্রাইভেটে এসে পড়তে পারবে। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করার দাবি অনেকের। গরিবে তো পড়ে থাকলো, সার তো কে নেই, তার আল্লাহ ছাড়াই। যাপিত জীবনে দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে যথাযথ প্রতিফলন চান সাধারণ মানুষ। সরকার আসলে জনগণ আইন বলতে ওটা মেনে চলবে, এখন কিছুই মানতেছে না। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটে বৈষম্য বিলোপ হবে বলে প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে শয্যা খরচের বোঝা যাচ্ছে মানুষের কাঁধে। আরও ব্যয়বহুল হচ্ছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, লিপস্টিক কিংবা ফেস ওয়াশ। কম দামে মিলবে না কিছুই। আসছে বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানো হচ্ছে অন্তত ২০০ পণ্যের। তবে নিত্য পণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন, তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা সজ্জায়। ক্লিংকার আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে সিমেন্টের দাম। ২০% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে দেয়, বাড়বে দাম। ৫% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে ৭.৫% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম, কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানের হাতে খেলনা তুলে দিতেও বাড়তি খরচ হবে আপনার। বেশি দামে কিনতে হবে বিদেশি চকলেটও। এত সব খরচের হিসাব মেলাবেন, তাহলে শুনুন। বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। ধান, চাল, গম, আলু, কাঁচা চা পাতা সহ নিত্যপণ্য সরবরাহে কমতে পারে ব্যয়। দাম কমবে ভোজ্য তেলের। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। বিদেশি জুস ও কোমল পানীয় আমদানিতে সম্পূরক শুল্ক 150% থেকে 100% নামছে। গরমের স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 থেকে নামছে 5%। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না 15% ভ্যাট। মা ও শিশুর জন্য স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও প্যাকেটজাত তরল দুধে ভ্যাট থাকছে না। কৃষককে স্বস্তি দিতে কীটনাশকের কাঁচামাল আমদানিতে রাখা হচ্ছে না শুল্কভার। শর্ত সাপেক্ষে ভ্যাটমুক্ত থাকছে আইসিইউ, অ্যাম্বুলেন্স, গাড়ি উৎপাদন। কমতে পারে মাইক্রোবাস এবং 40 আসনের বাস আমদানিতে শুল্ক। দাম কমছে কম্পিউটার মনিটরের। সফটওয়্যার আমদানিতে কমানো হচ্ছে কাস্টমস শুল্ক। জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধসহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরচ। দাম কমবে ইনসুলিনের। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বল্প আয়ের করযোগ্য জনগণের জন্য নেই স্বস্তি।
3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয় সীমা। তবে পরবর্তী বছরে তা বাড়িয়ে 3,75,000 করা হবে। এবারই প্রথম 3 বছরের কর নীতি ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা, যেখানে 2026-27 কর বর্ষে গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা পাবেন 5,25,000 টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা, অর্থাৎ বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয়সীমা ঘোষণা করে সরকার। এনবিআর সূত্র বলছে 2025-26 কর বর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ 30% কর বসানোর প্রস্তাব, যা এখন 25%। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী 2 কর বর্ষে এই সীমা বাড়িয়ে করা হতে পারে 3,75,000 টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে 5,25,000 টাকা। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ হতে পারে 1,000 টাকা। তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর 3,000 থেকে বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। 2,30,000 কোটি টাকার মধ্যে খাতটি বরাদ্দ পেয়েছে প্রায় 59,000 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি, আর তৃতীয়তে রয়েছে শিক্ষা। হিসাব বলছে সবশেষ 3-4 অর্থ বছরের তুলনায় এবারই সবচেয়ে কম টাকায় এডিপি সাজিয়েছে সরকার। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল এডিবি থেকে প্রায় 35,000 কোটি টাকা কম। গেল 18 মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় যা পাশ হয়। এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যদিও চলতি অর্থ বছরের তুলনায় 16% কমিয়ে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 58,973 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি টাকা। বছর ব্যবধানে এ খাতের বরাদ্দ কমেছে 20% বেশি। 28,557 কোটি টাকা বরাদ্দ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা খাত। চলতি অর্থ বছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমেছে 9.42%। অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ণ খাতে 22,776 কোটি টাকা, স্বাস্থ্যে 18,148 কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 16,472, কৃষিতে 10,795 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে 10,641 কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় 5,038 কোটি ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 3,894 কোটি টাকা। হিসাব বলছে শীর্ষ 5 খাতই বরাদ্দ পেয়েছে এডিবির 70%। আগামী 2025-26 অর্থ বছরে এডিবিতে মোট প্রকল্প রয়েছে 1,143টি, যা বাস্তবায়নে স্থানীয় উৎস থেকে 1,44,000 কোটি টাকা নেওয়া হবে। এছাড়া 86,000 কোটি টাকা ধরা হয়েছে প্রকল্প সহায়তা। ফরহাদুর রহমান, সময় সংবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে আজ। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের আয়োজন করা হয়েছে। সংস্কার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসবে। ঈদের আগে পরে আরও 2-1টি সংলাপ হতে পারে। দ্বীপ জেলা ভোলায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এদিকে পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের একাধিক মেডিকেল টিম। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। বছর জুড়ে লালন পালন করা পশু নিয়ে হাটে ছুটছেন খামারি ও কৃষকরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে দ্বীপ জেলা ভোলার পশুর হাটগুলো।
প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 90,256টি পশুর চাহিদার বিপরীতে বাণিজ্যিক খামারে প্রস্তুত আছে 1,02,779টি পশু। হাটে ছোট বড় বিভিন্ন আকারের পশু উঠলেও ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা তুলনামূলক বেশি। গরুর দাম একটু বেশি, একটা গরু মূলাইছি বলছে 85,000, আমি কইছি 67,000। 85,000 টাকা চাইছি, কাস্টমারে 67-68 কয়। সীমিত বাজেটের ভিতরে আর কি মনে করেন পছন্দ হলে আজকে কিনবো আর কি, আর যদি না হয় তাহলে মনে করেন আরো 1,30,000 গরু বেচন যাইব না, আমাকে খোর ভুসি এগুলোর দাম বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ এবং হরমোনাল ড্রাগ ব্যবহার না করে বা ব্যবহার করলে আমরা যদি লক্ষণভিত্তিক চিনতে পারি তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেলায় শতাধিক স্থায়ী ও অস্থায়ী পশুর হাট রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে 29 মে আলোচিত এ মামলার শুনানি শেষ হয়। ওই দিন শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব সহ 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, সকাল থেকে যেমনটা বলছিলাম যে ঈদে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা এবং এই বাড়ি ফেরাকে কেন্দ্র করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অর্থাৎ ঘরমুখ মানুষের ভিড় বেলা যত বেড়েছে এখানে যারা বাড়ি ফিরতে আজ এসেছেন বিভিন্ন রুটে ট্রেন ধরতে তাদের ভিড়ও বেড়েছে। আমি সকালবেলা আপনাদেরকে জানিয়েছিলাম, আরও যে তথ্যটি জানিয়ে রাখি সেটি হচ্ছে এখন 10টা 24 মিনিট এই সময় পর্যন্ত মানে দেশের বিভিন্ন রুটে 12টি ট্রেন ছেড়ে গেছে, তার মধ্যে 8টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্ম এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি। দুপাশে 2টি ট্রেন দাঁড়ানো আছে। আপনারা যেই ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিতাস কমিউটার। তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল সকাল 9টা 45 মিনিটে, এখন 10টা 25 মিনিট, প্রায় 40 মিনিট দেরি হয়েছে। এখন পর্যন্ত ট্রেনটি জায়গাতেই আছে, যাত্রীরা যার যার আসনে বসে অপেক্ষা করছেন কখন ট্রেনটি ছাড়বে। এবং আমার বাঁ পাশে যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেন, জামালপুর এক্সপ্রেস। জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা সকাল 10টায় 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এখন 10টা 25 মিনিট, অর্থাৎ যাত্রীরা 25 মিনিট যাবৎ ট্রেনে অপেক্ষা করছেন। আমরা বলতে পারি শিডিউল বিপর্যয়। এই দুটি ট্রেন ঠিক কত সময় পর ছেড়ে যাবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে কেউ দিতে পারেননি। আরও যে তথ্য আমার কাছে আছে সেটিও জানিয়ে রেখি আপনাদেরকে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সকাল 10:15 একতা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা ছিল এবং সকাল 10:30 কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। এছাড়া সকাল 11টা 15 মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা রয়েছে সিলেটের উদ্দেশ্যে এবং 11টা 20 মিনিটে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে আরও একটি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। তো এখন পর্যন্ত যেটি বলছিলাম যে 12টি ট্রেন দেশের বিভিন্ন রুটে বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে, তার মধ্যে 8টি আন্তনগর এবং 4টি লোকাল ট্রেন। এখনও 2টি ট্রেন অপেক্ষা করছে। শিডিউল বিপর্যয় বলতে পারি আমরা। প্রায় একটি ট্রেন 40 মিনিট এবং আরেকটি ট্রেন
প্রায় 27 মিনিট ধরে প্ল্যাটফর্মে অপেক্ষমান এবং বাকি ট্রেনগুলো কখন ছাড়বে, আদৌ সময় মতো ছাড়তে পারবেন কিনা সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নেই। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। টানা বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের পানি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার অন্তত 10টি গ্রামে প্রবেশ করেছে। তলিয়ে আছে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশনের ভবন এলাকা। এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দর এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কারণে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন যাবৎ কিন্তু ভারী বর্ষণ হচ্ছিল, যার কারণে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পানি নেমে আসছে সেটি কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে 3টি নদী এবং খালের মাধ্যমে এই পানিগুলো নেমে আসে। বিশেষ করে জাজি খাল, কালন্দি এবং হাওড়া নদীর মাধ্যমে কিন্তু এই পানিগুলো বাংলাদেশে নেমে আসে। তার কারণে কিন্তু প্রবল বর্ষণের কারণে কিন্তু প্রত্যেকটি খাল এবং নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে আখাউড়া স্থলবন্দর সহ আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে বঙ্গেরচর, কালিকাপুর, আবদুল্লাপুর, ইটনা সহ বিভিন্ন যে কতগুলো গ্রাম সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে সবগুলো গ্রাম কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। আখাউড়া স্থলবন্দরের এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। আপনাকে জানিয়ে রাখি, আখাউড়া স্থলবন্দর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রপ্তানিমুখী স্থলবন্দর। সেই রপ্তানিমুখী স্থলবন্দরের আমরা ইমিগ্রেশন এবং কাস্টম ভবনে কিন্তু পানি উঠতে লক্ষ্য করেছি। গতকাল থেকে কিন্তু আজকেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। যদি এরকমভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমদানি রপ্তানিতে প্রভাব পড়বে, বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে। এখনও পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে বলে আমরা বন্দরের কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে আখাউড়া স্থলবন্দর এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেটি কিন্তু একদম কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে এখানকার যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো এইটুকু ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে যে বন্যার যে কবলিত এলাকার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। দেখছেন সময় সংবাদ। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে রাফাহ সীমান্তেই প্রাণ গেছে 30 জনের। উপত্যকায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিশরের পাঠানো 3000-এর বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। সময় সংবাদ। পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েও ইতিবাচক দিক খুঁজছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ওপেনারদের রানে ফেরাকে বলছেন দলের প্রাপ্তি। হারের জন্য দায় দিলেন লাহোরের মতো ব্যাটিং উইকেট বাংলাদেশে না থাকাকে। এই সিরিজে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ওপেনিং জুটি কাজে দিচ্ছে। আমরা দেখলাম যখন তামিম ইমন একসঙ্গে ভালো করবে তখন তারা কতটা ধ্বংসাত্মক হতে পারে। আমরা চেষ্টা করব পেসাররা যেন তাদের কাজটা ঠিকঠাক করতে পারে এমন উইকেটে। বাংলাদেশে সাধারণত এমন উইকেট পাই না, ফলে এই উইকেটে যখন খেলি ভিন্নভাবে কাজ করতে হবে। এসব জায়গায় আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতে জানতে হবে। আমরা যতটা ভালো বল করা দরকার ততটা ভালো বল করিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ। আকার ধরা হয়েছে প্রায় 7,90,000 কোটি টাকা। অনুমোদনের জন্য বাসা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলেন সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে ভ্যাট শুল্ক বাড়বে অন্তত 200 পণ্যে। নিত্যপণ্যের দামে স্বস্তি দিতে থাকবে শুল্ক ছাড়। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত করমুক্ত আয়সীমা। এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তিবিহীন যাত্রায় চোখে মুখে আনন্দের ছাপ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।